ওকে, থ্যাংক ইউ। আমরা পরবর্তী লেকচার, সবাই আগের বিষয়টা বুঝতে পেরেছো কি জানি না, একটু ভার্স আর কি। এরপরে এখনও অনেক কিছু রয়েছে। আমরা যেহেতু পরমাণুর সমস্ত ইনফরমেশন 1 by 1 আমরা দেখব, তাই কাইন্ডলি সমস্ত ভিডিও, বিশেষ করে এই যে ক্যালকুলেশনের ভিডিওগুলো একটু ভালো করে বারবার মনোযোগ দিয়ে দেখবে সব ভালো লাগবে এবং বুঝতে পারবে। না বোঝার কিছু নেই। আমি চেষ্টা করছি সবটাই এই ভিডিও বার্তার মাধ্যমে আমি তোমাদের কাছে পৌঁছানোর। তো লেকচার নাম্বার 13, আমরা বলেছিলাম যে হাইড্রোজেন পরমাণুর বা যে কোনো পরমাণুর কৌণিক ভরবেগ, ব্যাসার্ধ, তোমার বেগ, তারপর হচ্ছে যে কোনো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষের এই মানগুলো আমরা বের করেছিলাম। আজকে আমরা মেইনলি দুটো জিনিস দেখব। একটা আমরা সোমারফিল্ডের সূক্ষ্ম গঠন ধ্রুবক বা হাইপার ফাইন স্ট্রাকচার একটা বিষয় আছে, সেটা আমরা দেখব। তারপরে এনার্জি ক্যালকুলেশনটা দেখব। তারপর যদি আমাদের সময় হয় তবে আমরা নেক্সট অন্য কোনো টপিক্সে ঢুকবো। আমরা জানি যে যখন কোনো একটি ইলেকট্রন যখন তার এনতম কক্ষপথে আবর্তনশীল হয়, সেই এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ vn, কক্ষপথের ব্যাসার্ধ rn, ইলেকট্রন ভর m, ইলেকট্রন চার্জ e, কক্ষপথের মোট চার্জ zd। তাহলে এখানে সেই vn, এটাকে বলা হচ্ছে কক্ষীয় বেগ বা ইলেকট্রনের কক্ষীয় বেগ। আমরা জানতাম এদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে এবং এটাকে বলা অভিকেন্দ্র বল। এই দুটি বল সমান। তাহলে আমরা কি জানতাম, যেহেতু এটা পরীক্ষা আসে না সোমারফিল্ড গঠন ধ্রুবকটা, তবু আমরা দেখছি আর কি। আমরা এটা টপিকটা হচ্ছে অ্যাকচুয়ালি সোমারফিল্ড হাইপারফাইন স্ট্রাকচার, সোমারফিল্ডের সূক্ষ্ম গঠন ধ্রুবক, স্ট্রাকচারাল কনস্ট্যান্ট। এটাকে আলফা বলা হয়, যে আলফার মান হচ্ছে 1/37। আমরা বলেছিলাম যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, যে কোনো পরমাণুর ক্ষেত্রে বেগ v is equal to c/137, যে 1/37 এই ঘটনা, যে c/137, এই 1/37 অ্যাকচুয়ালি c into 1/37 এই ধারণাটা প্রথম দেখে সোমারফিল্ড ব্যাখ্যা করেছিল। তাই জন্য এটাকে সূক্ষ্ম গঠন ধ্রুবক বলা হয়, যেটা আলোর বেগ দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। তো যাই হোক, আমরা কি জানতাম যে যেহেতু স্থির তড়িৎ আকর্ষণ বলের দরুন অভিকেন্দ্র বলের সৃষ্টি হয়, সুতরাং F কুলম্ব সমান সমান F সেন্ট্রিপেটাল, মানে কুলম্বীয় ফোর্স এবং অভিকেন্দ্র বল এ দুটি সমান। তাহলে আমরা বলতে পারি, বা F কুলম্ব মানে কত, 1/4πε0 z² rn²। এটা আমরা জানতাম, অবশ্যই আগে পড়েছিলাম, তবুও আর কি বিষয়টা এক জায়গায় লিখছে আর কি, ইকুয়ালস টু mv², বা এটা উঠে গেল। এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে vn² সমান সমান 1/4πε0 z²/mr বা mr। এখানে বা এটাকে আমরা বলতে পারি যে vn into vn is equals to 1/4πε0 z² by mr, বা
Vn is equals to 1 by 4 pi epsilon naught z square is equals to m vn আর একটা vn এখানে নিয়ে গেলাম, তাহলে কি আসলো যে 1 by 4 pi epsilon naught z square by কৌণিক ভরবেগ, এটার নাম কি ln, ln মানে ns by 2 pi। আমরা কি জানি, যেহেতু ln is equals to m vn, rn is equals to ns by 2 pi, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ns by 2 pi। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে vn is equals to c by, আমি একটা c দিয়ে গুণ করলাম, ভাগ করলাম, c into 1 by 4 pi epsilon naught z square by nch by 2 pi। c কেটে দিলাম, এটাই পড়ে থাকলো। এটাকে আমরা কি করলাম, c by n টাকে আমরা c z by n টাকে বের করে নিলাম, c z by n বের করে নিলে কি পড়ে থাকলো যে 1 by 4 pi epsilon naught square by h by ch by 2 pi। এটা আমার বেগ, cz by n এটার নাম আলফা। কিন্তু হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বলা হয় ফর হাইড্রোজেন অ্যাটম অবশ্যই না, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বলছে এটা, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি হবে, z is equals to 1, n is equals to 1। হাইড্রোজেন পরমাণুর একটাই কক্ষপথ, একটাই ইলেকট্রন, z equals to 1, n equals to 1, তাহলে আমরা এখানে কি পাবো যে vn is equals to c into 1 by 1 alpha বা c alpha। তাহলে এখানে আলফা সমান সমান কত, 1 by 4 pi epsilon naught into square by ch by 2 pi, যার মান কত 9 into 10 to the power 9, 1.602 10 to the power minus 19 coulomb square by 3 into 10 to the power 8 into h by 2 pi মানে 1.05 10 to the power minus 34। এটাকে করলে আমরা কত পাবো দেখবে, তোমরা হিসাব করে দেখবে 1/37। তাহলে আমরা কি পেলাম যে আলফার মানটা c বাই, এটা n equals to 1, c বাই 137। এই আলফাকে বলা হয় কনস্ট্যান্ট, এটাকে বলা সোমারফিল্ড হাইপারফাইন স্ট্রাকচারাল কনস্ট্যান্ট, এটার নাম সোমারফিল্ড হাইপার ফাইন স্ট্রাকচারাল কনস্ট্যান্ট। গঠনগত স্ট্রাকচারাল কনস্ট্যান্ট। যার মান কত 1/37। সো এটা হচ্ছে গিয়ে ঠিক আছে, আমরা মোটামুটি এটা সোমারফিল্ড হাইপারফাইন স্ট্রাকচার, যেটা আমরা বলেছিলাম যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এটা মান কত হয়, যে c বাই 137, যে 137 কোথা থেকে আসলো, যে এখানে মান কত, যে অ্যালফা সমান সমান 1/37, যেটাকে বলা হয় যে পরমাণু গঠনের সোমারফিল্ডের সূক্ষ্ম গঠনের ধ্রুবক, সোমারফিল্ড হাইপারফাইন স্ট্রাকচার বা সোমারফিল্ড স্ট্রাকচার। এরপর আমরা একটু দেখে নাও বিষয়টা, দরকার 2-3 বার একটু
তোমরা হচ্ছে গিয়ে এটাকে ব্যাক করে দেখবে, তাহলে বুঝতে পারো কিছুই নেই, জাস্ট দুটি ইকুয়েশন সমান, সেখান থেকে বেগটাকে আমরা নিয়ে আসলাম, এখানে অ্যাঙ্গুলার মোমেন্টামের মান বসিয়ে দিলাম, সি দিয়ে গুণ করলাম, ভাগ করলাম, মানটা বসিয়ে দিলাম, ধ্রুবকটার নাম হচ্ছে সোমারফেল হাইপারটোনিক স্ট্রাকচার কনস্ট্যান্ট, সো ইটস ভ্যালু ইজ ইকুয়ালস টু 1/137। এরপর আমরা হাইড্রোজেন যে কোনো পরমাণুর এনতম কক্ষপথের এনার্জি ক্যালকুলেশনটা দেখব। এই সোমারফেল তোমাদের কেমিস্ট্রিতে ছিল, ক্লাস 11 কেমিস্ট্রি ওখানে ছিল। যাক, আমরা যতই এগোচ্ছি ততই ইনফরমেশন বেড়েই যাচ্ছে। এটা জাস্ট প্রথম কক্ষপথের এবং কতগুলো পার্টিকুলার ভ্যালু আর কি। স্পেশালি তোমাদের এই এনার্জি ক্যালকুলেশনটা আমি সবার শেষে করাচ্ছি এই কারণেই, এনার্জি ক্যালকুলেশনটা তোমরা একটু ভালো করে করবে, কারণ এটা পরীক্ষায় আসে, ঠিক আছে? এনার্জি ক্যালকুলেশন পরীক্ষায় আসে। ধরা যাক এনার্জি ক্যালকুলেশন শক্তির সমীকরণ সমাধান। ধরা যাক জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো পরমাণুর এনতম কক্ষপথে কক্ষপথের ব্যাসার্ধ Rn, ইলেকট্রনের বেগ Vn ও ইলেকট্রনের ভর m হলে, ইলেকট্রন ভর m হলে, সুতরাং m-তম কক্ষপথে ইলেকট্রনের গতিশক্তি। ইলেকট্রন কি? একটা চার্জ পার্টিকেল, মানে একটা কণা, তার কি আছে? বেগ রয়েছে। তাহলে যদি তার ভর থাকে, বেগ থাকে, তাহলে তার একটা গতিশক্তি থাকবে। সেই গতিশক্তি কি হয়? হাফ অফ mv স্কোয়ার। তাহলে তার গতিশক্তি কি হবে? ই কে বা কাইনেটিক এনার্জি, ই কে ই বলতে পারো তোমরা, কাইনেটিক এনার্জি সমান সমান হাফ অফ mvn স্কোয়ার, এনতম কক্ষপথে। এটাকে একটু আমরা সিম্পলিফাই করার জন্য আমি বললাম যে হাফ অফ mvn স্কোয়ার বাই Rn ইন্টু Rn। তাহলে Rn কেটে গেল, এটাই পড়ে থাকলো। তাহলে mv স্কোয়ার বাই R মানে কি? অভিকেন্দ্র বল। এটা কার সমান? কুলম্বীয় ফোর্সের সমান। এখানে কুলম্বীয় ফোর্স কত? এখানে কুলম্বীয় ফোর্স ছিল যে 1/2 পড়ে থাকলো, যে 1/4 পাই এপসাইলন নট জেড স্কোয়ার বাই Rn স্কোয়ার ইন্টু Rn। তাহলে এই Rn এর সঙ্গে এই Rn কে একটা ড্রপ করে, তাহলে কি আসবে? 1/2 ইন্টু 1/4 পাই এপসাইলন নট জেড স্কোয়ার বাই
জেড স্কোয়ার বাই জাস্ট আর এন, বা এটাকে আমরা বলতে পারি, ঠিক আছে, এটা এনার্জির ক্যালকুলেশনের ক্ষেত্রে ইকুয়েশন নাম্বার 1। এনার্জি ক্যালকুলেশনের ক্ষেত্রে অন্য জায়গায় ইকুয়েশন নাম্বার অনেক রয়েছে, সেটা আমরা জেনে নিলাম। স্পেশালি এনার্জি ক্যালকুলেশন যখন পরীক্ষা আসবে তুমি এইভাবে লিখলে চলবে আশা করি। তাহলে আমরা কি বলতে পারি যে জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো একটি পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ Rn, ইলেকট্রনের বেগ Vn, ইলেকট্রনের ভর m, তাহলে এনতম কক্ষপথে ইলেকট্রনের গতিশক্তি কত হবে, EKE মানে কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন is half of mv square, since the mass of the electron is m and the velocity of the electron is vn square, so vn, so we can write the kinetic energy half of mvn square. So if we multiply and divide to Rn, then we can write this is the centripetal force. This centripetal force is also equal to the electrostatic attractive force, that means Coulomb force. So this is the Coulomb force. So if we put the value of Coulomb force, then we can write the kinetic energy of the electron in the nth orbit is equals to half of 1/4 pi epsilon 0 z square by Rn. এটা হচ্ছে তোমার গতিশক্তি। স্থিতিশক্তি কত, তারপরে মোট শক্তি আসবে। আবার n-তম কক্ষপথে ইলেকট্রনের স্থিতিশক্তি কত, EPE মানে পটেনশিয়াল এনার্জি সমান কত হবে, যে 1/4 পাই এপসাইলন নট ইন্টু ZE ইন্টু মাইনাস E বাই Rm। এই জায়গাটা অনেকের সমস্যা, আমি আগে লিখে নিচ্ছি, তারপর বলছি। -1/4 পাই এপসাইলন নট Z স্কোয়ার বাই Rn, ইকুয়েশন নাম্বার 2। তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের 3য় চ্যাপ্টার তড়িৎ বিভব, এটা কিন্তু তোমাদের পটেনশিয়াল বা বিভব শক্তি। তাহলে ওই চ্যাপ্টারে যে বিভব আমরা পাবো, সেই বিভবটা সর্বদাই আধানের মানের উপর নির্ভর করে। এখানে আমরা একটা জিনিস বলতে চাই কি, যে দুটো জিনিস তোমাকে জানতে হবে। একটা ইলেকট্রিক ফিল্ড, দুটো চ্যাপ্টার, এক কথা আমি দুটো চ্যাপ্টার বলছি, একটু জাস্ট শর্টলি বলছি, মানে দুটো জিনিস, একটা এই দুটো জিনিস বোঝানোর জন্য বলছি। ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল, এই চ্যাপ্টারকে বলা হয় ভেক্টর। ইলেকট্রিক ফিল্ড একটি ভেক্টর কোয়ান্টিটি, field is a vector quantity, but electric potential is a scalar quantity. So its value and direction both are present, but its only value present, but direction not present. তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব চ্যাপ্টারে তড়িৎ ক্ষেত্র কি, তড়িৎ ক্ষেত্রে আমরা যদি এখানে তড়িৎ ক্ষেত্র বের করতাম, তাহলে তড়িৎ ক্ষেত্র কি রাশি? তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর রাশি। তাহলে তড়িৎ ক্ষেত্রের মান আছে এবং দিক বা অভিমুখ রয়েছে।
কিন্তু এর শুধুমাত্র মান হচ্ছে কিন্তু দিক অভিমুখ নেই। পরিষ্কার ভাষায় শুনে রাখো, যখন তড়িৎ বিভব নির্ণয় করতে হবে তখন বিভব নির্ণয়ের ক্ষেত্রে দুটি আধান, যদি বলি একটা Q1 একটা Q2 আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র বের করতে গেলে আমরা ই যদি বের করি তাহলে 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। যদি আমরা ভি বের করি তাহলে 1/4πε0 জাস্ট কিউ বাই আর, বা শক্তি যদি বলা হয় সেই শক্তি এনার্জি ইউ ইজ ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2 বাই আর। তোমরা ওখানে ওই চ্যাপ্টারে দেখবে, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টারে। পোটেনশিয়ালের ক্ষেত্রে তড়িৎ বিভব নির্ণয়ের ক্ষেত্রে আধান সমূহের চিহ্ন সহ গুণ করতে হয়। তাই এখানে আধান সমূহের প্লাস এবং মাইনাস চিহ্ন সহ আমি স্থিতিশক্তি বের করলাম। কিন্তু যখন এটা স্থিতিশক্তি চ্যাপ্টারে তড়িৎ বিভব চ্যাপ্টারে যখন তড়িৎ বিভব বা তড়িৎ স্থিতিশক্তি নির্ণয় করতে হবে তখন সেই পজিটিভ থাক আর নেগেটিভ থাক সেটা কি হবে, তোমার হচ্ছে আধান দ্বয়ের আধান সমূহের চিহ্ন সহ গুণ করতে হবে, অর্থাৎ এখানে চিহ্ন সহ। কিন্তু এই ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে নয় কেন? কারণ ইলেকট্রিক ফিল্ডে দুটি চার্জ, একটা পজিটিভ একটা নেগেটিভ যদি থাকে তাহলে সেই দুটি চার্জের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স হয়, নেগেটিভ হলে রিপালশন ফোর্স হবে, পজিটিভ হলে রিপালশন ফোর্স হবে। যদি পজিটিভ নেগেটিভ হয় তাহলে অ্যাট্রাকশন ফোর্স হবে। সেই অ্যাট্রাকশন ফোর্স একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জের মধ্যে যদি বলা হয় অভিমুখ কোন দিকে, সবসময় ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে, সরি মাইনাস থেকে প্লাসের দিকে, আমি বলবো না, ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে এর মানটা আর কি, বুঝতে পারলে? মাইনাস প্লাস মাইনাস থেকে প্লাসের দিকে, এটা তোমাদের সবসময় যে তড়িৎ ক্ষেত্রে অভিমুখ কোন দিকে হয়, প্লাস মাইনাস থেকে প্লাসের দিকে। তাহলে এর কি একটা অভিমুখ রয়েছে, তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে যখন এর ফোর্স অফ অ্যাট্রাকশন বের করতে হবে তখন এই মাইনাস থেকে প্লাসের দিকে তোমাকে আর মানের ক্ষেত্রে একটা থাকবে, অভিমুখটা তোমাকে বলে দিতে হবে, কারণ একটা ভেক্টর রাশি। কিন্তু তড়িৎ বিভব হিসেবের ক্ষেত্রে যেহেতু এর কোনো অভিমুখ নেই তাই এর শুধুমাত্র চিহ্ন সহ মান নিতে হবে। এর চিহ্ন সহ মান নেওয়ার দরকার নেই, এর চিহ্ন সহ মান নিতে হবে। বুঝতে পারলে কি বললাম? তাহলে আমরা এখানে কি করলাম, যে তড়িৎ স্থিতিশক্তি, তোমরা দেখবে তড়িৎ বিভব চ্যাপ্টারে তড়িৎ স্থিতিশক্তির সমীকরণ আছে যে ইউ ইজ ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2 বাই আর। এখানে আমরা কোনো 1/4πε0 Q1 Q2 বাই আর, এখানে Q1 প্লাস জেডি, Q2 হচ্ছে মাইনাস ই, তাহলে কি আসলো মাইনাস অফ 1/4πε0 জেডি স্কোয়ার বাই আর। তাহলে কি বলতে পারি আমরা, তাহলে কোনো একটি পরমাণুর এনতম কক্ষপথে ইলেকট্রনের গতিশক্তি এটা, স্থিতিশক্তি এটা, তাহলে মোট শক্তি কত হবে? সো দ্য টোটাল এনার্জি অফ দ্য অ্যাটম। সুতরাং সেই পরমাণুর এনতম কক্ষপথের মোট শক্তি, সো দ্য টোটাল এনার্জি অফ অ্যাটম কি হবে? En, টোটাল এনার্জি En বা এনতম কক্ষপথে En is equals to EKE প্লাস EPE, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কত আমরা কি পেলাম, যে 1/2 ইন্টু 1/4πε0 জেডি স্কোয়ার বাই RN প্লাস অফ মাইনাস, তাহলে এখানে কি পাবো আমরা, প্লাস অফ মাইনাস 1/4πε0 জেডি স্কোয়ার বাই RN। তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, সেখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা 1/4πε0 জেডি স্কোয়ার বাই RNটা কমন নিলাম। তাহলে প্রথমে এখানে হাফ, এখানে -1, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা কি আসলো মাইনাস অফ, তাহলে কি আসলো মাইনাস অফ 1/4πε0 জেড স্কোয়ার বাই RN। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এটা ইকুয়েশন নম্বর 3, এটা কি টোটাল এনার্জি, কোন একটি পরমাণুর এনতম কক্ষপথে মোট এনার্জি।
এটা এনতম কক্ষপথের মোট এনার্জি একটু আসছে, এখনো ডিটেল বাকি রয়েছে। আমরা এখানে কি বলতে পারি, এখানে আমাদের একটা সম্পর্ক ছিল। আচ্ছা আমরা কি জানি, কি যে পেলাম বলতো, এখানে পেলাম একটু যদি সামারি করা হয়, যেহেতু ই মানে কাইনেটিক এনার্জি 1/2 ইন্টু 1/4πε0 z² EKPE সমান সমান মাইনাস অফ 1/4πε0 z² EN সমান সমান মাইনাস অফ 1/4πε0 z² এখানে মাইনাস হাফ আছে। মোট এনার্জি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এদের একটা সম্পর্ক ছিল, একটা কোশ্চেন ছিল যে ইকে ইপি, ইএন সঙ্গে ইকে আর ইএন এর সঙ্গে ইপির সম্পর্ক বের করো। কোনো অসুবিধা নেই। আমরা এখানে কি করব, যে ইএন ইকি বাই ইএন করবো আমরা একটা। দেখো ইকি বাই ইএন সমান, যদি আমরা কি করি, ইকে ই বাই ইএন কাইনেটিক এনার্জি এটা বাই এটা, এখানে প্লাস রয়েছে 1/2 1/4πε0 z² এখানে মাইনাস অফ 1/2 1/4πε0 z² কেটে যাবে, জাস্ট একটা মাইনাস চিহ্ন পড়ে থাকবে, জাস্ট মাইনাস চিহ্ন। তাহলে কি বলতে পারি আমরা এখানে আমরা বলতে পারি যে কাইনেটিক এনার্জি টোটাল এনার্জির মাইনাস চিহ্নের সমান। কাইনেটিক এনার্জি এবং টোটাল এনার্জি সমান, বাট একে অপরের বিপরীত। টোটাল এনার্জি দেওয়া হবে, কাইনেটিক এনার্জি তার মান সমান হবে, কিন্তু বিপরীত চিহ্ন। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি এটাকে উল্টো ঘটনা করি, তাহলে এখানে আমরা কি বলতে পারি যে কে সমান সমান মাইনাস অফ ইএন একটা সম্পর্ক। আচ্ছা আরেকটা কি বলতে পারি আমরা, ইপি বাই ইএন কি আসবে, ইপি বাই ইএন কত আসবে, ইপি বাই ইএন সমান হচ্ছে তোমার ইপি হচ্ছে তোমার মাইনাস 1/4πε0 z² ইএন হচ্ছে গিয়ে মাইনাস 1/2 1/4πε0 z² সব কেটে যাবে, জাস্ট একটা মাইনাস হাফ পড়ে থাকবে, একটা মাইনাস অন্য হাফ পড়ে থাকবে, আমরা উল্টো জাস্ট 2 একটা আসবে, ভালো করে ভেবে থাকবে, জাস্ট হাফ পড়ে থাকবে এখানে, জাস্ট 2। তাহলে কি আসবে যে ইপি ইজ ইকুয়াল টু 2EN। তাহলে আমরা কি বলতে পারি যে ইপি ইজ ইকুয়াল টু 2EN। তাহলে এটা একটা সম্পর্ক যে কাইনেটিক এনার্জির সঙ্গে পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি, এবং কাইনেটিক পোটেনশিয়াল এনার্জির সঙ্গে টোটাল এনার্জির একটা সম্পর্ক। এতে আমাদের শেষ এটা সম্পর্ক বের করা, যেটা এমনিতেই তোমাদের একটু জানতে হবে ম্যাথ করার জন্য। এটা দিয়েও অনেক সময় ম্যাথ করতে হয়, এখানে তোমাকে অনেক সময় ম্যাথ করতে হয়। তারপরে আমরা দেখছি এখানে কি আসে, এটা একটা তোমার নিচেরটা দেখে নাও, আমরা এখান থেকে আবার আসছি এখানে। তাহলে টোটাল এনার্জি আমরা কি বললাম, এটা বা EN সমান সমান মাইনাস 1/2 1/4πε0 z² আচ্ছা RN মানে কি, ε0 n² h² πm z²। মনে আছে তোমাদের এটা ব্যাসার্ধ, এনতম কক্ষপথে, এই তো এনতম কক্ষপথে ব্যাসার্ধ, এনতম কক্ষপথে ব্যাসার্ধ দেখে নেব ওখান থেকে। তাহলে আমরা কি পাবো, মাইনাস অফ 1/2 1/4πε0 z² πm z² ε0 n² h²। এটাকে আমরা করলে কি পাবো, মাইনাস অফ z² এখানে যেটা আসবে m z² e⁴ 8
এপসাইলন জিরো স্কোয়ার এন স্কোয়ার এস স্কোয়ার। তোমরা এটা করে থেকে এটা আসবে, আমার দেখে নাও এটা আসবে, না আসলে ক্যালকুলেশন কোথাও কোথাও ভুল আছে। এম জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই মাইনাস 8 এপসাইলন জিরো এন স্কোয়ার এস স্কোয়ার। 8 পাই পাই কেটে গেছে, এপসাইলন জিরো স্কোয়ার এন স্কোয়ার এস স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে আমরা এখানে ই এন কত পাবো? ই এন সমান সমান মাইনাস অফ এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন জিরো স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এনতম কক্ষপথের এনার্জি। আচ্ছা, এটা ইকুয়েশন নাম্বার 4, এনতম কক্ষপথের শক্তি। একটাই কোশ্চেন, তার কত ফ্যাকরা দেখো, প্রথম থেকে আমরা সলিউশন করেই যাচ্ছি, কিন্তু এর সলিউশনের আর শেষ নেই, এখন অনেক কিছুই রয়েছে। এখান থেকে আবার তোমাদের রিডবার্গের কনসেপ্টটা আসবে। তো যাই হোক, আমরা অন্তত এনার্জির পার্টটা আজকে শেষ করে দিই, আমরা অন্যদিন অন্য বিষয়গুলো দেখব। তাহলে এখানে কি দেখলাম আমরা, যে টোটাল এনার্জি হচ্ছে গিয়ে, সো টোটাল এনার্জি ই এন ইজ ইকুয়ালস টু মাইনাস এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট এন স্কোয়ার এস স্কোয়ার। এখানে আমরা মাইনাস অফ জেড স্কোয়ার বাই এন স্কোয়ার রেখে এম ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন জিরো স্কোয়ার এইচ স্কোয়ার লিখতে পারি। এটার নাম হচ্ছে কি তোমার জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটার নাম ই জিরো। প্রথম গ্রাউন্ড স্টেট এনার্জি বলা হয়, এটাকে প্রথম কক্ষের শক্তি বলা হয়, এনতম কক্ষের শক্তি। ইকুয়েশন নাম্বার 5, এখানে 5, ওখানে তো 11 না 12 ছিল, এখানে আবার 5, তাহলে ভাবো এখন 20 সংখ্যা সূত্র আসবে হয়তো। এখানে ই জিরো সমান সমান এম ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন জিরো স্কোয়ার এইচ স্কোয়ার। 9.11 10 to the power minus 31, 1.602 10 to the power minus 19 to the power 4, 8 into 8.854 10 to the power minus 12 into 6.625 10 to the power minus 27, sorry 34